বিসমিল্লাহির সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি সরকারি সাহিত্যবাড়ি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমি বুলবুল আহমেদ, প্রভাষক, জীববিজ্ঞান। আমাদের আজকের ক্লাস কোষ বিভাজন অধ্যায়ের মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো, সেই ধাপগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম কোষচক্র। সেই কোষচক্রে আমরা দেখেছিলাম যে কোষচক্রে শুধু মাইটোসিস কোষ বিভাজনকেই কিন্তু বিবেচনা করা হয়। তো আজকে আমরা পড়বো সেই মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো। তো মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো পড়ার আগে আমরা তাহলে সংজ্ঞাটা আমরা আবারও দেখি, মনে করি কী সংজ্ঞা ছিল মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন ছিল যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজনের মাধ্যমে একটি জনন মাতৃকোষ বিভাজনের মাধ্যমে একটি থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি করে এবং মাতৃকোষের যে নিউক্লিয়াসের যে ক্রোমোজোম, সেই নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। ফলে অপত্য কোষগুলো মাতৃকোষের সমান বা একই গুণাগুণ সম্পন্ন হয়। তো এই ধরনের কোষ বিভাজনকে বলা হয়েছিল কি মাইটোসিস কোষ বিভাজন। এখন মাইটোসিস কোষ বিভাজন যে এই ঘটনাকে আসলে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো ক্যারিওকাইনেসিস, আরেকটি হলো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস এবং আরেকটি হলো সাইটোকাইনেসিস। এখন ক্যারিওকাইনেসিস কাকে বলা হয়? ক্যারিওকাইনেসিস আরেকটি কি ছিল? সাইটোকাইনেসিস। তো এই ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের বিভাজনকে বলা হবে ক্যারিওকাইনেসিস, আর সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন। তো কোষের যে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কোষের যে নিউক্লিয়াসের যে ক্রোমোজোমগুলো থাকে, সেই ক্রোমোজোমের যে বিভাজন তাকে ক্যারিওকাইনেসিস বলে। ক্যারিওকাইনেসিসকে 5টি ধাপে বা পর্যায়ে ভাগ করা হয়। একটি হলো তোমরা ইতিমধ্যে মাধ্যমিক পর্যায়ে জেনে এসেছ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে এই যে 5টি পর্যায় বা ধাপ, এগুলো আসলে কিসের ধাপ? সেগুলো ক্যারিওকাইনেসিস ধাপ। সাইটোকাইনেসিস সেটা তো পরেই পড়ানো হবে। তো ক্যারিওকাইনেসিস আমরা দেখি কি প্রোফেজ। তো আমরা চিত্র যদি দেখি সেক্ষেত্রে কি হবে, এটা হলো আমার প্রোফেজ দশায় দেখানো হয়েছে, চিত্র দেখানো হয়েছে। তো প্রোফেজ ইংরেজিতে প্রোফেজ। তো এই প্রোফেজের গ্রিক প্রো মানে হলো আদি বা প্রাক। তাহলে প্রোফেজকে বাংলা যদি বলা হয় তাহলে কি বলা হবে? আদি দশা বা আদি পর্যায়। এখন এই প্রোফেজে কি ঘটে? এখন কোষ তো বিভাজিত হবে। তো প্রথমে আমরা একটা আলোচনা করি, একটি কোষ বিভাজিত হতে হয় যেটা মাইটোসিস কোষ বিভাজন। আমাদের দেখা যাচ্ছে যে ক্রোমোজোমের বিভাজিত হতে হবে, তারপরে কি সাইটোপ্লাজমের বিভাজিত হতে হবে, তারপরে কিন্তু কোষটা পরবর্তীতে সম্পূর্ণভাবে বিভক্ত বা বিভাজিত হয়ে যাবে, বা একটি কোষ থেকে দুটি কোষের সৃষ্টি হবে। তো সেই ক্ষেত্রে আমরা ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে যে আলোচনা, আমরা যে প্রথম ধাপ 5টি ধাপের মধ্যে, সেক্ষেত্রে আমরা যখন প্রোফেজ বর্ণনা করতে যাব, সেক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়টা বলতে হয় যে প্রোফেজে যেটা হয়, প্রোফেজ একটি দীর্ঘস্থায়ী পর্যায়। এই প্রোফেজ পর্যায়, তো প্রোফেজ পর্যায় দীর্ঘস্থায়ী পর্যায়। এই প্রোফেজ পর্যায়ে যেটা ঘটে, প্রথমত এই যে কোষের যে নিউক্লিয়াস, এর একটি কোষ এবং একটি আসলে উদ্ভিদ কোষের এই নিউক্লিয়াসটি আকারে বড় হবে। উদ্ভিদ কোষের এই নিউক্লিয়াসটি আকারে বড় হবে। তো আমরা এই আলোচনা করার আগে একটু দেখে নিই এখানে কি কি আছে উদ্ভিদ কোষে। এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু নিউক্লিওলাস ক্রোমোজোম দেখতে পাচ্ছি আমরা। আর কি দেখতে পাচ্ছি? এর যেহেতু উদ্ভিদ কোষ, আমরা কি দেখতে পাবো? একটি উদ্ভিদ কোষের যে একটি ইউনিক বৈশিষ্ট্য, সেটি কোষ প্রাচীর। আমরা কিন্তু কোষ প্রাচীর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কোষ প্রাচীর। ক্রোমোজোম তো দেখতেই পাচ্ছ। এটাকে কি বলা হবে? নিউক্লিওলাসের চারদিকে যে এনভেলপটা আছে, নিউক্লিয়াসের চারদিকে যে এনভেলপটা আছে, কি নিউক্লিয়ার এনভেলপ বলা হবে। তাহলে কি এটা নিউক্লিয়ার এনভেলপ, আর এটা সাইটোপ্লাজম তোমরা দেখতে পাচ্ছ। এখন তাহলে এই কোষ যে প্রোফেজ এই দশা প্রথম থেকে কি হয়? এই নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াসটি আকারে বড় হয়। এরপরে কি হয়? ক্রোমোজোমগুলো, এই যে ক্রোমোজোমগুলো আছে নিউক্লিয়াসে, সেই ক্রোমোজোমগুলো থেকে পানি বিয়োজন হতে থাকে।
অর্থাৎ জল বিয়োজন হতে থাকে এক কথা। জল বিয়োজনের ফলে কি হয়, এই কোষ ক্রোমোজোমগুলো আকারে কি হয়, খাটো হয় এবং মোটা হয়। এখন এই আকারে খাটো হয় এবং মোটা হয়, আকারে খাটো হয় এবং আচ্ছা, পানি যখন ক্রোমোজোম থেকে বের হয়ে যাচ্ছে তখন তো আকারে কেন খাটো হলো, মোটা হলো, এটা কেন হলো? কারণ এটা হয় কয়েলিংয়ের কারণে। কারণ ওটা যখন পানি যখন বের হয়ে যেতে থাকে তখন ওটা কি করে, আবার কয়েলিং করে। এটাকে সুপার কয়েলিং বলে। একটি প্রক্রিয়ার মাধ্যমে যে কয়েলিং প্রক্রিয়া আছে এটি এই কাজটি ঘটে, তাকে সুপার কয়েলিং বলা হয়। তো সেই কয়েলিংয়ের কারণে এটি খাটো এবং কি হবে, মোটা হবে। এরপরে কি হয়, ক্রোমোজোমটি সেন্টিমিটার ব্যতীত এই ক্রোমোজোমটি কি হয়, অনুদৈর্ঘ্য বরাবর এটি বিভাজিত হয়। ফলে কি হয়, ক্রোমাটিডের সৃষ্টি হয়। যেমন একটি ক্রোমোজোম আসলে প্রথমত এই ক্রোমোজোমগুলো কীরকম থাকে, এইভাবে থাকে। তো পরবর্তীতে হয়, এখানে যখন অনুদৈর্ঘ্য বরাবর যখন বিভাজিত হয় তখন কি হয়, এরকম ক্রোমাটিডের সৃষ্টি হয়, তো আমরা জানি একটি সেন্টিমিটারের দুপাশে যে আমরা গঠন দেখতে পাই, এগুলোকে কিন্তু বলা হবে বাহু। আর প্রতিটি বাহু কি হয়, যেহেতু দুভাগে বিভক্ত হয়, তাহলে কি হয়, আর সেন্টিমিটারের দুটি সেন্টিমিটার কি বলে ক্রোমাটিড পাওয়া যায়, দুটি করে ক্রোমাটিড পাওয়া যায়। এরপরে এছাড়া আমরা দেখতে পাই কিন্তু এই ক্রোমাটিডগুলো পরস্পর কিন্তু সমান্তরালে থাকে। এরপরে যে বিষয়টি ঘটে, এই যে নিউক্লিয়ার যে আমরা এনভেলাপ বলছি, অর্থাৎ নিউক্লিয়ার পর্দা এবং এই নিউক্লিয়াস, এটি কিন্তু ধীরে ধীরে অস্পষ্ট হতে থাকে, অর্থাৎ বিলুপ্ত হতে থাকে, অথবা এই স্টেজে বিলুপ্ত হওয়া শুরু করে। আর কি হবে, এ পর্যায়ে স্পিন্ডলযন্ত্র সৃষ্টির সূচনা ঘটে এই প্রোফেজ পর্যায়ে। তো মোটামুটি আমরা প্রোফেজ পর্যায়ে তার একবার বলি, তাহলে কি ঘটবে, প্রোফেজ পর্যায়ে এই নিউক্লিয়াস থেকে আকারে বড় হয়, ক্রোমোজোমগুলো থেকে বা নিউক্লিওপ্লাজম থেকে পানি ঝরতে থাকে, পানি বিয়োজন ঘটে। ফলে কি ঘটে, ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয়। এরপরে কি হয়, সেন্টিমিটার ছাড়া ক্রোমোজোমের যে দুই পাশে যে বাহুটা আছে সেই বাহু কি হবে, অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়। ফলে এই বাহুগুলো দুটি করে ক্রোমাটিডের সৃষ্টি করে এবং এই ক্রোমাটিডগুলো কি হয়, পরস্পর সমান্তরালে থাকে। এরপরে কি ঘটবে, নিউক্লিয়ার যে মেমব্রেন আছে বা নিউক্লিয়ার এনভেলাপ, আর কি ঘটবে, এই যে নিউক্লিওলাস, এই দুটা কিন্তু অস্পষ্ট হতে শুরু করবে, অর্থাৎ বিলুপ্ত হতে শুরু করবে। আর কি ঘটবে, স্পিন্ডলযন্ত্রের সৃষ্টি হতে থাকবে। স্পিন্ডলযন্ত্র সৃষ্টি করতে পারে। আমরা কেন প্রোফেজ থেকে যখন ক্রোমেটাফেজে যাব তখন আমরা দেখবো এরকম স্পিন্ডলযন্ত্রের সৃষ্টি হয়। এখান থেকে স্পিন্ডলযন্ত্রের সৃষ্টি হওয়াটা কিন্তু শুরু হয়। এরপর যদি আমরা প্রোমেটাফেজের কথা বলি, তো এই প্রোমেটাফেজ ধাপে কি ঘটে, তো আমরা প্রোমেটাফেজ, তাহলে এটা কি বলা হয়, প্রোমেটাফেজ, মানে আমরা তখন প্রোমেটাফেজ মানে পর্যায়, প্রো মানে আদি, মেটা মানে মধ্য, আদি মধ্য পর্যায়, তাই না, বাংলায় যদি বলা যায় প্রোমেটাফেজকে বাংলায় যদি বলা যায় সেক্ষেত্রে কি হবে, আদি মধ্য পর্যায়। তো এই প্রোমেটাফেজ কি করবে, প্রোমেটাফেজে আমরা দেখেছি প্রোফেজের স্পিন্ডলযন্ত্রের সৃষ্টি সূচনা ঘটে। প্রোমেটাফেজে স্পিন্ডলযন্ত্রের যে তন্তুগুলো আছে সেই তন্তুগুলোর আঘাতে কি হবে, নিউক্লিয়ার এনভেলাপ এবং নিউক্লিয়াস এগুলো বিলুপ্তি হয়ে যাবে, প্রায় বিলুপ্ত হয়ে যাবে। এবং কি ঘটবে, স্পিন্ডলযন্ত্রের সৃষ্টি হতে থাকবে এবং স্পিন্ডলযন্ত্র প্রায় সৃষ্টি পর্যায়টা প্রায় শেষ এরকম হয়ে যাবে আর কি, অথবা মাঝামাঝি পর্যায়ে। তো তখন কি ঘটবে, স্পিন্ডলযন্ত্র যে স্পিন্ডল তন্তুগুলো আমরা দেখি সেই স্পিন্ডল তন্তুগুলোর সাথে এই ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, সেই সেন্ট্রোমিয়ার কি করবে, একসাথে লেগে থাকতে দেখা যাবে। তো তখন সব স্পিন্ডলযন্ত্রের যে স্পিন্ডল তন্তুগুলো আছে সব তন্তুগুলোর সাথে কিন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এগুলো কিন্তু যুক্ত হয় না। তো যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ার যুক্ত হয়, যে তন্তুগুলোর সাথে, যেমন এখানে দেখতে পাচ্ছি, সেই তন্তুগুলোকে বলা হবে কি, ট্রাকশন তন্তু। তাহলে আমরা এই তন্তুকে কি বলতে পারি, ট্রাকশন তন্তু। তো এরপরে বাকি যে তন্তুগুলো থাকবে সেই তন্তুগুলো কিন্তু এই মেরু থেকে ওই মেরু পর্যন্ত আড়াআড়িভাবে থাকবে। এখন
এই পর্যায়ে দেখা যায় কি এই ক্রোমোজোমগুলো এগুলো এই পর্যায়ে এই যে স্পিন্ডল যন্ত্র, এই স্পিন্ডল যন্ত্রে এটা যদি বিষুবীয় অঞ্চল বলা যায়, এই মাঝ বরাবর যে অঞ্চলটা, সেই অঞ্চল বরাবর এই ক্রোমোজোমগুলো কিন্তু পরস্পর ধাপিত হয়। অর্থাৎ এই পাশে যদি ক্রোমোজোমগুলো থাকে অথবা এই পাশে কিন্তু পরস্পর কিন্তু এই বিষুবীয় অঞ্চলের দিকে পরস্পর ক্রোমোজোমগুলো ধাপিত হয়, অর্থাৎ এই অঞ্চলের দিকে অগ্রসর হতে থাকে। তো মোটামুটি এই অগ্রসর হতে থাকে এবং এভাবেই এই যে দশা, সেই দশার কে এই পর্যন্তই বর্ণনা করা যেতে পারে। এরপরে আমরা যদি মেটাফেজ পর্যায়ের কথা বলি, মেটাফেজ পর্যায়, মেটাফেজ পর্যায়, মেটা মানে হচ্ছে এটুকু, তো মেটা মানে হচ্ছে গ্রিক, অবশ্যই গ্রিক, মেটা মানে হচ্ছে মধ্য, ফেস মানে হচ্ছে পর্যায়, অর্থাৎ মেটাফেজ মানে হচ্ছে মধ্য পর্যায়। তো এই পর্যায়ে কি হয়, এই পর্যায়ে এই ক্রোমোজোমগুলি পুরোই বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। তো ক্রোমোজোমগুলি যখন স্পিন্ডলের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে তখন এই অবস্থাকে বলা হয় কি মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস আবার বলছি, ক্রোমোজোমগুলো আমরা যদি দেখছি প্রোমেটাফেজ, আচ্ছা এটা মেটাফেজ পর্যায়ে আমি কিন্তু বর্ণনা করি। প্রোমেটাফেজ পর্যায়ে আমরা দেখছি ক্রোমোজোমগুলো স্পিন্ডল থেকে স্পিন্ডল বিষুবীয় অঞ্চল থেকে কিছুটা দূরবর্তী স্থানে অবস্থান করে, কিন্তু মেটাফেজ পর্যায়ে এই ক্রোমোজোমগুলো কি করবে, সবগুলো তোমাকে বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করবে, বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করবে, বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করবে। তো ক্রোমোজোমের যে বিষুবীয় অঞ্চলে এসে যে অবস্থান করা, এটাকে বলা হবে কি মেটাকাইনেসিস, বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করবে। আচ্ছা, তো আর কি করবে মেটাফেজ পর্যায়ে, এই পর্যায়ে ক্রোমাটিডগুলো সবচাইতে বেশি মোটা এবং খাটো দেখা যাবে, ফলে কি হবে, স্পষ্ট হবে। আর যখন স্পষ্ট হবে তখন এই ক্রোমোজোমগুলোর আকৃতি, আকার, এগুলো সবচাইতে এবং সংখ্যা, সেগুলো কতগুলো আছে একটি কোষে, সেই সংখ্যাগুলো সবচাইতে ভালোভাবে বোঝা যাবে বা গণনাযোগ্য হবে। এরপরে যেটি ঘটবে, এ পর্যায়ে শেষের দিকে যদি বলি, এ পর্যায়ে শেষের দিকে এই সেন্ট্রোমিয়ার যে আছে সেই সেন্ট্রোমিয়ারও পরস্পর বিভক্ত হবে এই পর্যায়ে শেষের দিকে। আরেকটি কি হবে, আমাদের নিউক্লিয়ার এনভেলপ দেখেছিলাম, আর আমরা দেখেছিলাম হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস এখানে ছিল, সেই নিউক্লিয়ার এনভেলপ যেমন এটা কি হবে, একদমই বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আবারও বলি, এই পর্যায়ে নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটো খাটো হবে, ফলে এগুলোকে স্পষ্ট দেখা যাবে, গণনা করা যাবে। আর কি ঘটবে, ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে সেই সেন্ট্রোমিয়ারও দুই ভাগে বিভক্ত হবে। আর কি ঘটবে, এই নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস এগুলো কিন্তু একদমই দেখা যাবে না, অর্থাৎ বিলুপ্তি ঘটবে। কোন ধাপে, মেটাফেজে। এরপরে তো আমরা মেটাফেজে দেখেছিলাম যে সেন্ট্রোমিয়ারের বিভাজন। আচ্ছা, এরপরে অ্যানাফেজ, এটা হচ্ছে অ্যানাফেজ। তো অ্যানাফেজ তাহলে গ্রিক অ্যানা মানে হচ্ছে অ্যানাফেজ, তো গ্রিক অ্যানা মানে হচ্ছে গতি, ফেজ মানে তো দশা, তার মানে এটা কি হলো, গতি পর্যায়। অ্যানাফেজ হচ্ছে গতি পর্যায়। এখন এই গতি পর্যায়ে কি হয়, আমরা দেখেছিলাম মেটাফেজ পর্যায়ে আমরা দেখেছিলাম যে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়। তো এই সেন্ট্রোমিয়ারে যখন বিভাজন হয় তখন দুটি অপত্য সেন্ট্রোমিয়ারের সৃষ্টি হয়, আর এই সেন্ট্রোমিয়ারগুলো দুটি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়। অর্থাৎ একটি সেন্ট্রোমিয়ার যেমন আমি দেখেছি এইরকম যদি থাকে, এই মাঝ বরাবর যদি বিভক্ত হয় তাহলে কি হবে, এই ক্রোমোজোমটি সেন্ট্রোমিয়ারে যদি শেষ পর্যন্ত বিভক্ত হয় তাহলে কি হবে, একটি ক্রোমোজোম থেকে দুটি ক্রোমোজোমের সৃষ্টি হবে। আর তখন ক্রোমোজোমগুলো অপত্য ক্রোমোজোমগুলোকে দেখতে এরকম দেখাবে, এরকম দেখাবে। তখন এরকম অপত্য ক্রোমোজোমগুলো কি করে, দুটি বিপরীত মেরুর দিকে ধাপিত হয়, বিষুবীয় অঞ্চল থেকে দুটি বিপরীত মেরুর দিকে ধাপিত হয়, এবং এরকম ধাপিত অপত্য ক্রোমোজোমগুলো কি হয়, এই সেন্ট্রোমিয়ার হয় থাকে সামনের দিকে, এবং তার যে
বাহুগুলো, সেই বাহুগুলো থাকে পিছন দিকে, অর্থাৎ অনুগামী হয়। তাহলে অগ্রগামী হয় হলো সেন্ট্রোমিয়ার। তো এখন তো সেন্ট্রোমিয়ারের অবস্থান যদি এরকম থাকে যে একটি ক্রোমোজোমের একটি বাহুর যদি মাঝ বরাবর কোন সেন্টিমিটার থাকে, তাহলে তাকে দেখতে দেখতে কিরকম দেখা যাবে? ভি একটু যদি এই দিকে থাকে, তাকে দেখতে কেমন দেখা যাবে? দেখতে দেখা যাবে হচ্ছে এল জে আই, অর্থাৎ সেন্টিমিটার অবস্থান অনুসারে ক্রোমোজোমগুলোকে দেখতে কিরকম দেখা যায়? কখনো ভি, কোনটাকে ভি, কোনটাকে এল, কোনটাকে জে এবং কোনটাকে আই এর মতো দেখা যায়, এরকম দেখা যায়। তো এরকম এই অপত্য ক্রোমোজোমগুলো মেরুর দিকে ধাবিত হয়। যখন মেরুর কাছাকাছি পৌঁছায় তখন এই অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে। তাহলে আবার কি বলছি, সেন্টিমিয়ার এখানে কি হয়? দুই ভাগে বিভক্ত হওয়ার ফলে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয় এবং ওই অপত্য ক্রোমোজোমগুলো মেরুর দিকে ধাবিত হয়। এবং যে মেরুর দিকে ছিল, অপত্য ক্রোমোজোম তো দুটি হলো, তো সেই দুটি অপত্য ক্রোমোজোমের যে ক্রোমোজোমটি যে মেরুর দিকে ছিল তারা পরস্পর সেই মেরুর দিকেই ধাবিত হয়। এবং এই পর্যায়ে কি হয়? সেন্টিমিয়ার হয় অগ্রগামী এবং বাহুগুলো হয় তার অনুগামী। এবং কি হয়? সেন্টিমিয়ারের অবস্থান অনুসারে, অর্থাৎ বাহুতে, ক্রোমোজোমের বাহুতে সেন্টিমিয়ারের অবস্থান অনুসারে কোনো ক্রোমোজোমকে ভি এর মতো দেখায়, কোনটাকে এল এর মতো দেখায়, কোনটাকে জি এর মতো, কোনটাকে আই এর মতো দেখায়। এবং সর্বশেষ পর্যায়ে কি হয়? ক্রোমোজোমগুলো যখন মেরুর দিকে পৌঁছায় তখন এই অ্যানাফেজ বা গতি পর্যায়ের সমাপ্তি ঘটে। শিক্ষার্থীবৃন্দ, অ্যানাফেজ আমরা দেখেছিলাম যে ক্রোমোজোমগুলো অর্থাৎ অপত্য ক্রোমোজোমগুলো মেরুর দিকে ধাবিত হয়ে প্রায় মেরুর কাছাকাছি পৌঁছাতে। তো আমরা টেলোফেজে আমরা দেখতে পাবো কি, টেলোফেজে ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছাবে, সাথে সাথে কি ঘটবে? সেই ক্রোমোজোমগুলোর চারপাশে ঘটবে নিউক্লিয়ার এনভেলপ, এটি গঠিত হবে। তার আগে যেটা হয়, এই ক্রোমোজোমগুলো পুনরায় পানি গ্রহণ করে, ফলে এটি কি হয়? চিকন হয় এবং লম্বা হয় এই ক্রোমোজোমগুলো। তো পানি গ্রহণ করে চিকন লম্বা হয়, এরপর কি ঘটবে? এই ক্রোমোজোমগুলোর চারপাশে নিউক্লিয়ার এনভেলপ গঠিত হবে এবং কি ঘটবে? সাইটোক্রোমোজোমের গৌণপুঞ্জনে, অর্থাৎ একটি ক্রোমোজোম থাকবে, তার গৌণপুঞ্জনের দিকে এরকম একটি নিউক্লিওলাস গঠিত হবে। যখন এটি ঘটবে তখন এখানে আরেকটি বিষয় ঘটবে, এই দশার যে স্পিন্ডল যন্ত্র, সেই স্পিন্ডল যন্ত্র কিন্তু অদৃশ্য হয়ে যাবে, স্পিন্ডল যন্ত্র থাকবে না, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাওয়ার পথে, অদৃশ্য হয়ে যাবে। যখন এই ধরনের ঘটনা ঘটবে তখন এই টেলোফেজ ধাপের সমাপ্তি ঘটবে। তো এই টেলোফেজ ধাপের সমাপ্তির সাথে সাথে কিন্তু আমরা যে দেখেছিলাম ক্যারিওকাইনেসিস, সেই ক্যারিওকাইনেসিস ঘটনার কিন্তু সমাপ্তি ঘটবে। তো ক্যারিওকাইনেসিসের পরে কি থাকে? ক্যারিওকাইনেসিস, এরপর কি থাকে? সাইটোকাইনেসিস, তাই না? এখনই কিন্তু একটি কোষ বিভাজিত হয়ে যায়নি, সাইটোকাইনেসিস এরপরে এই পর্যায়টা কিন্তু থেকে যায়, অর্থাৎ সাইটোকাইনেসিস পর্যায়টা থেকে যায়। তাহলে সাইটোকাইনেসিস কি বলেছিলাম? সাইটোকাইনেসিস বলা হয়েছিল যে কোষের সাইটোপ্লাজমের যে বিভাজন, এই যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হবে সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হবে সাইটোকাইনেসিস। এখন এই সাইটোকাইনেসিস কিভাবে বিভক্ত হয়? সাইটোকাইনেসিস বিভক্ত হয় যখন এখানে কোষ প্রাচীর সৃষ্টি হয় বা কোষ প্লেট সৃষ্টি হবে, তখনই কিন্তু এই সাইটোপ্লাজমটা বিভাজিত হবে। তো এখানে কি হয়? এই যে কোষের যে বিষুবীয় অঞ্চল, সেই বিষুবীয় অঞ্চল ক্রমশ প্রশস্ত হয়ে কোষ প্রাচীরের দিকে লেগে যায়, ফলে কি হয়? সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হয়। তো এইভাবে মাইটোসিস পর্যায়ে, অর্থাৎ মাইটোসিস পর্যায়ে যে কোষের বিভাজন, সেই কোষের বিভাজনের যে ঘটনা সেটিও কিন্তু সম্পূর্ণ হয়, আমরা দেখলাম। তাহলে আমরা যদি আবার একটু বলে দিই, মাইটোসিস বিভাজন প্রক্রিয়াকে বা ঘটনাকে দুইভাবে ভাগ করা যায়, একটা ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আমরা দেখেছি 5টি পর্যায় বা ধাপের মাধ্যমে সম্পন্ন হয়, একটি প্রোফেজ, ক্রোমাটোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং সর্বশেষ টেলোফেজ। এবং এভাবে কি হয়? কোষের ক্রোমোজোমগুলো বিভক্ত হয় মাইটোসিস পর্যায়ে। এবং সর্বশেষে কি হয়? যেহেতু কোষের সাইটোপ্লাজমে আছে, সেই সাইটোপ্লাজমে বিভক্ত হওয়ার মাধ্যমে পুরো যে মাইটোসিস প্রক্রিয়া, সেই মাইটোসিস প্রক্রিয়া কিন্তু সমাপ্তি ঘটে। এখন যদি সাইটোপ্লাজমের বিভাজন না হতো তাহলে কি হতো? সাইটোপ্লাজমের বিভাজন না হলে হয়তো দুটি নিউক্লিয়ার সৃষ্টি হতো ঠিকই, কিন্তু দুটি কোষের কিন্তু সৃষ্টি হতো না। অর্থাৎ একটি কোষের মধ্যে তখন কি ঘটতো? যদি সাইটোপ্লাজম বিভক্ত না ঘটে তখন দেখা যেত কি একটি কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকতো, একটি
কোশ্চেনের মধ্যে অনেকগুলো নেই, হয়তো এখানে 2টি 4টি থাকতে পারে, এই ঘটনাগুলো ঘটতো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি। আগামী ক্লাসে তাহলে আমরা মেটাফিজ মাইটোসিস পড়েছিলাম, আগামী ক্লাসে আমরা মিয়োসিস কোষ বিভাজন পর্যায়ে করব। সে পর্যন্ত তোমরা তাহলে এগুলো বই থেকে পড়ে নিবে, বইতে পড়ে নিবে, এখান থেকে নিশ্চয়ই সহজ হয়ে যাবে আজকের আলোচনা থেকে। তো আগামী ক্লাসে তোমাদের না বলতে এটা ভালোভাবে পড়তে হবে, অবশ্যই ভালোভাবে পড়তে হবে, কারণ এই পর্যাটা যত দ্রুত করবে, তাড়াতাড়ি করবে, বুঝে বুঝে করবে, ততই সহজ লাগবে। সো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। সকলকে আবার আগামী ক্লাসের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানে আমি আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।